সবগুলো স্ট্যাটিক লোড অ্যাপ্লাই করার পরে আমাদের কাজ হলো আমাদের এই বিল্ডিংটাকে ম্যাশ করতে হবে। তো ম্যাশ করার জন্য আমরা প্রত্যেকটা স্ল্যাব এগুলোকে সিলেক্ট করি, অল স্টোরিতে রেখে এগুলোকে সবগুলোকে আমরা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপরে আমাদেরকে যেতে হবে হলো অ্যাসাইনে, অ্যাসাইন থেকে যেতে হবে হচ্ছে শেল। শেল থেকে ফ্লোর অটোমেশ অপশন নামে একটা অপশন আছে, এই যে ফ্লোর অটোমেশ অপশন, এটাতে ক্লিক দিব। অটো কুইকাট এটাতে ক্লিক দিয়ে এখানে আমাদের যেই যতটুকু ডাইমেনশনে আমরা এটাকে ইয়ে করতে চাই, ম্যাশ করতে চাই, সেটা আমাদেরকে দিতে হবে। সো আমরা এটা 12 ইঞ্চি দিলাম, 12 ইঞ্চি দিয়ে অ্যাপ্লাই। ওকে। হ্যাঁ, এটা আমাদের এখন আমাদের ইয়েগুলো ম্যাশ হয়ে গেছে। ম্যাশ হয়ে যাওয়ার পরে আমাদের এখন কাজ হলো আমরা আর্থকোয়াক লোড অ্যাপ্লাই করব। আর্থকোয়াক লোড অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদেরকে মাস সোর্স ডিফাইন করতে হবে। তো মাস সোর্স ডিফাইন করার জন্য আমাদেরকে যেতে হবে ডিফাইনে, ডিফাইন থেকে যেতে হবে মাস সোর্সে, এই যে মাস সোর্স, সেটা থেকে হলো মডিফাই শো মাস সোর্স, এখানে এটা ক্লিক দিতে হবে। আচ্ছা, স্পেসিফিক লোড মাস সোর্স এটাতে ক্লিক রেখে আমাদের এখানে বিভিন্ন অ্যামাউন্টে মাস সোর্স ইয়ে করতে হবে। এখন মাস সোর্স কি আসলে জিনিসটা একটু বুঝি আমরা। মাস সোর্স হলো যখন আর্থকোয়াক লোড ক্যালকুলেশন করা হয়, আর্থকোয়াক লোড যখন ক্যালকুলেশন করা হবে তখন এই আমাদের যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করতেছি, এই সফটওয়্যারটা কোন কোন লোড গুলার কতটুকু পার্সেন্টেজ কনসিডার করে আর্থকোয়াক লোড ক্যালকুলেশন করবে, সেটার জন্য আমাদেরকে মাস সোর্স করতে হয়। তো মাস সোর্স করার জন্য আমাদেরকে ডেড লোডের 100% নিতে হয়, আর লাইভ লোডের 25% অথবা 50% অথবা 100% পুরোটাই নিতে হয় বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে। তো এখন আমাদের কাজ হলো যে আমরা কতটুকু, আমাদের কাজ হলো এখন যে কোন কন্ডিশনে আমাদের কতটুকু লোড নিতে হবে এটা আমরা বিএনবিসি থেকে জানতে হবে আর কি। তো বিএনবিসি থেকে জানার জন্য আমাদের এখানে এই যে বিএনবিসি তে একটা ইয়ে আছে সিজমিক ওয়েট নামে। সিজমিক ওয়েটের এখানে দেখেন যে যদি আমাদের বিল্ডিং এ বলতেছে যে ফর লাইভ লোড আপ টু 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, যদি আমাদের এখানে লাইভ লোড অ্যাপ্লাই করি আমরা 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ার পর্যন্ত, তখন আমাদেরকে 25% কনসিডার করতে হবে। হুম। যেমন আমরা এখানে আমাদের যে লাইভ লোড আছে, লাইভ লোড গুলো আমরা ইয়ে করেছিলাম হলো কত, 45 পিএস বা 60 পিএস। তো 60 যদি আমরা ধরি তাহলে 60 ডিভাইডেড বাই হলো 20.88, তার মানে হলো আমাদের এখানে আমরা 2.9 পর্যন্ত অ্যাপ্লাই করেছিলাম। 2.9 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, তার মানে আমাদের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটার জন্য আমাদের এই লাইভ লোডের 25% কাউন্ট করতে হবে। কিন্তু যদি আমাদের লাইভ লোড এখানে 3 কিলো নিউটন পার মিটার স্কোয়ারের উপরে এক্সিট করলে তখন আমাদেরকে 50% কাউন্ট করতে হবে, যে লাইভ লোডের 50% কাউন্ট হবে। আর যদি আমাদের এখানে হেভি ইকুইপমেন্ট থাকে দেন আমাদেরকে 100% কাউন্ট করতে হবে লাইভ লোডের। এটা হলো মাস সোর্স করার ক্ষেত্রে এই শর্তগুলো আমাদেরকে সবাইকে জানতে হবে। হ্যাঁ। তো এগুলা করার জন্য আমরা এখন কিভাবে করতে পারি এই অ্যাপ্লাই গুলা, তার জন্য আমাদের কাজ হলো এখানে মাস সোর্সে কিভাবে আসতে হয় এটা তো দেখালাম। ডেড লোড আমাদের 100% কাউন্ট হবে, তার মানে এখানে অ্যাড হবে ডেড লোড 1। তারপরে আমাদের এখানে কাউন্ট হবে কি ওয়ার লোড, এটাও একটা ডেড লোড, তার মানে 100% কাউন্ট হবে। তারপরে পার্টিশন ওয়ার লোড, এটাও একটা ডেড লোড, তার মানে এটাও কাউন্ট হবে আমাদের 100%। তারপরে হলো এখানে আমাদের ফ্লোর ফিনিশ আছে, ফ্লোর ফিনিশ এটাও কাউন্ট হবে 100%। আচ্ছা, এখন হলো আমাদের লাইভ লোডের জায়গাটা। লাইভ লোডের এখানে এই যে লাইভ লোড আছে, যেহেতু আমাদের বিল্ডিং এর মধ্যে লাইভ লোড 3.3 কিলো নিউটনের চেয়ে কম, তার মানে আমাদের এখানে কাউন্ট হবে হলো 25%। 25%-এর জন্য 0.25 দিতে হবে অ্যাড। তারপরে সেম এখানে রুফ লাইভের জন্য আমাদের 0.25 দিতে হবে অ্যাড। আর এখানে যে অন্য যে লোড গুলো আছে যেমন আর্থকোয়াক লোড আর হলো উইন্ড লোড, এই লোড গুলো এখানে কনসিডারেশনে আসবে না। এখান থেকে আমরা এগুলা যখন দেয়া হয়ে যাবে, আমাদের দেয়া হয়ে গেলে আমরা তখন ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে আমাদের এখানে মাস সোর্সটা ডিফাইন করা কমপ্লিট হয়ে যাবে। মাস সোর্স যখন হয়ে যাবে তখন আমরা এখন আর্থকোয়াক লোডটাকে ডিফাইন করব। যে আর্থকোয়াক লোড আমরা শুরুতে লোড প্যাটার্নের এখানে যে করেছিলাম, এই যে আর্থকোয়াক লোড, এক্স ডিরেকশনের আর্থকোয়াক, ওয়াই ডিরেকশনের আর্থকোয়াক, এই আর্থকোয়াক লোড গুলো আমাদেরকে এখন এখানে মডিফাই করতে হবে। মডিফাই ল্যাটারাল লোড এখানে গিয়ে আমাদেরকে মডিফাই করা লাগবে। মডিফাই ল্যাটারাল লোড গুলোকে মডিফাই করার জন্য আমাদের এই আর্থকোয়াক এক্স ডিরেকশন এটাকে আমরা সিলেক্ট রেখে মডিফাই ল্যাটারাল লোড এটাতে ক্লিক দিব। ক্লিক দিয়ে যে ওয়াই ডিরেকশনের যতগুলো টিক চিহ্ন আছে সবগুলো আমরা উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পরে আমাদের হলো টাইম পিরিয়ড। এখন টাইম পিরিয়ডটা আমরা দুই ভাবেই
ইয়ে করতে পারি, একটা হলো ইউজার ডিফাইন্ড। যদি দেই তাহলে এটা আমাদেরকে টি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করে এখানে আমাদেরকে ইনপুট দিতে হবে, অথবা আমরা অ্যাপ্রক্সিমেট মেথডেও অ্যাপ্লাই করতে পারি। তো এখন এই টি এর ভ্যালু যদি ক্যালকুলেট করতে হয় তাহলে আমরা কিভাবে করতে পারি এটা আমরা একটু দেখি। এখানে যদি আমরা বিএনবিসি তে আসি, এখানে বলে দিয়েছে এই যে দেখেন, টি টি হলো সিটি ইন্টু এইচ এন টু দি পাওয়ার এম। তো এখানে সিটি ভ্যালু কোথায় পাবো? এই যে সিটি ভ্যালু হয়েছে এখানে আছে, যে কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, আমাদের যে বিল্ডিংটা আছে সেটা তো কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, তো সেটার জন্য সিটি ভ্যালু হলো এটা, আর এম ভ্যালু হলো এটা। তো এখান থেকে আমরা এই টেবিল থেকে উম, দুটো মানে পাচ্ছি, যে সিটি ইকুয়ালস টু এইচ এন টু দি পাওয়ার এম। তাহলে এখানে এইচ এম কি? এইচ এম হলো, এখানে দেখেন লেখা আছে একদম ক্লিয়ারলি, হাইট অফ দ্য বিল্ডিং ইন মিটার্স ফ্রম ফাউন্ডেশন। মানে ফাউন্ডেশন থেকে আমাদের যেই হাইটটা আছে, হাইটটা হলো এখানে আমাদের এইচ এন এর ভ্যালু, আর সিটি ভ্যালু তো পাচ্ছি টেবিল থেকে, এম ভ্যালু পাচ্ছি টেবিল থেকে। তখন যদি আমরা টি এর ফর্মুলাতে বসাইলে তখন আমাদের এই সিটি ইকুয়ালস টু এইচ ইন্টু দি পাওয়ার এম, এই ফর্মুলা দিয়ে টি এর ভ্যালু পাবো। যখন আমরা টি এর ভ্যালু এখান থেকে পেয়ে যাব তখন আমরা এই টি ভ্যালুটা এখানে ম্যানুয়ালি ইনপুট করতে পারবো। অথবা যদি আমরা চাই যে এখন না, আমরা এটা ম্যানুয়ালি ক্যালকুলেট করবো না, দেন আমরা এই যে অ্যাপ্রক্সিমেট থেকে এখানে যে আমাদের এই সিটি ভ্যালুটা আছে, এই সিটি ভ্যালুটা এই টেবিলের সাপেক্ষে দেখেন আমাদের এখান থেকে কিন্তু আমরা ইজিলি এটা ইয়ে করতে পারি, যে এদিকে যদি দেই এই যে 0.9 যেটা আছে, 0.9, 0.8, 0.75, এই 0.9 এম ভ্যালুটা যেটা আছে, এম ভ্যালু কত? 0.9 না, এই 0.9 যদি অ্যাপ্লাই করি তাহলে এটা অটোমেটিক্যালি আমাদের ক্যালকুলেট হয়ে যাবে। তো আমরা এইভাবেও দিতে পারি, অথবা আমরা যদি ইউজার ডিফাইন্ডে এসে দেই সেটাও আমরা দিতে পারি। তো আমরা এখন এটা দিয়ে দিলাম। আর ইউজার ডিফাইন্ড দিয়ে কিভাবে করতে হবে এটা তো অলরেডি দেখালাম। এখন আমাদের রেঞ্জের কথা বলা হয়েছে, হ্যাঁ। এখন এই রেঞ্জ রেঞ্জ যদি আমাদের বুঝতে হয়, রেঞ্জ রেঞ্জের জন্য আমাদের আর্টকক কোথা থেকে কতটুকু পর্যন্ত কাজ করবে সেটা আমাদেরকে বুঝতে হবে। যে আর্টকক নর্মালি আমাদের একদম বেস থেকে শুরু করে আমাদের একদম স্টিয়ার পর্যন্ত, মানে বিল্ডিংটা যতটুকু আছে ততটুকু পর্যন্তই আমাদের কাজ করে। এখন আমাদের কাজ হলো এই আর ভ্যালু গুলা বের করা, মানে রেসপন্স মডিফিকেশন আর, তারপরে সিস্টেম ওভার স্ট্রেংথ ওমেগা, তারপর হলো ডিফ্লেকশন ইমপ্লিফিকেশন সিডি, তারপর হলো অকুপেন্সি ক্যাটাগরি ওয়ান। এই ভ্যালুগুলো আমাদেরকে বের করতে হবে, এগুলো সবই আমরা বিএনবিসি 2020-তে পাবো। আবার এখানে আমাদের এই যে এস এস ভ্যালু, এস ওয়ান ভ্যালু, তারপরে এফ এ ভ্যালু, এফ ভি ভ্যালু, এগুলো সবগুলোই আমাদেরকে বিএনবিসি 2020 থেকে বের করতে হবে। তো আমরা বিএনবিসি যদি এখানে যদি আর ভ্যালু বের করতে যাই, আমাদের এখানে দেখতে হবে যে আমাদের আর এর জন্য আমাদের টেবিল আছে। এই যে আর এর টেবিল হলো এটা, আর ওমেগা এগুলোর টেবিল হলো এটা। এই যে এটার মাধ্যমে আমরা এখানে, এটা হলো বের করার কোথায়, এই যে এখান থেকে আমরা আর এর ভ্যালু পাবো, তারপরে ওমেগার ভ্যালু পাবো, সিডির ভ্যালু পাবো, হ্যাঁ। এখান থেকে আমাদের এই ভ্যালুগুলো আমরা বের করতে পারবো। এখন এই ভ্যালুগুলো বের করার জন্য আমাদের আগে এই দেখতে হবে যে আমাদের মোমেন্ট ফ্রেমটা কেমন, এটা কি আমাদের স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, নাকি অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, নাকি আমাদের এটা ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। এই ফ্রেমটা ডিফাইন করতে হবে, আমাদেরকে ফ্রেমটা বের করতে হবে। তো ফ্রেমটা বের করার জন্য আমাদের এখানে এই একটা টেবিল আছে, টেবিল থেকে আমরা কন্ডিশনের উপরে ভিত্তি করে এটা বের করতে পারি। যেমন দেখেন এখানে বলা আছে কি, যদি আমাদের সাইট ক্লাস যদি এ হয়, যদি অকুপেন্সি ক্যাটাগরি 1, 2, 3 এর মধ্যে হয়, আবার জোন যদি জোন 1, জোন 2, জোন 3, জোন 4 এর মধ্যে হয়, মানে যে কোনো জোনের মধ্যে হয়, তখন আমাদের এই যে বি, সি, ডি এগুলোর উপরে ভিত্তি করে আমরা তখন এই আমাদের যে কোন ফ্রেম এটা আমরা বের করতে পারবো। তো এটা বের করার জন্য আমরা এখন দেখি আমাদের এই, আগে তো আমাদের সাইট ক্লাস বের করতে হবে, যে আমাদের এখানে যে সাইটটা, এই সাইটের ক্লাসটা কি। তো এই সাইট ক্লাস বের করার আগে চাইলে আমরা এই যে অকুপেন্সি ক্যাটাগরি এটাও বের করতে পারি, তারপরে জোন এটাও বের করতে পারি। তো এই দুইটা আগে আমরা দেখি এখান থেকে কিভাবে বের করতে পারি জোনের ভ্যালু গুলো। যেমন আমাদের কোন এলাকার জন্য আমরা বিল্ডিংটা ডিজাইন করতেছি, এটা এখানে এই যে টেবিল ইয়ে ম্যাপ অনুযায়ী আমরা বের করতে পারি একভাবে, আবার এখান থেকেও আমরা বের করতে পারি এই যে এখান থেকে। তো আমরা এই বিল্ডিংটা আমরা ঢাকার জন্য ডিজাইন করি, তাহলে যদি ঢাকার জন্য ডিজাইন করি তাহলে আমাদের এই যে ঢাকার এখানে বলা আছে কি, জোন কোএফিসিয়েন্ট হলো 0.2।
তো এখন যদি 0.2 হয়, তাহলে এটা কোন জোনের মধ্যে পড়তেছে? এই যে দেখেন এখানে বলা আছে জোন 2 এর মধ্যে পড়তেছে। যদি 0.2 হয় তাহলে জোন 2 এর মধ্যে। অথবা এখান থেকেও বের করা যাবে যে এখানে এই যে জেড এর ভ্যালু 0.2, আর ঢাকা কোথায় অবস্থিত? ঢাকা অবস্থিত হলো আমাদের এই যে এখানে, এই যে ঢাকা। ঠিক আছে, তার মানে হলো 0.2। তো এখানে এটা কি কালার? হলুদ কালার। এই হলুদ কালারটা এখানে কোন জোনে পড়ছে? জোন 2 তে পড়ছে। তো এখানে তার মানে আমরা জোনটা পেলাম, যে জোনের ভ্যালু কত? আমাদের জোন হচ্ছে 2। এখন আমাদের বের করতে হবে যে আমাদের অকুপেন্সি ক্যাটাগরি কি। তো অকুপেন্সি ক্যাটাগরির জন্য আমাদেরকে এই যে ইম্পর্টেন্স ফ্যাক্টর এখানে আছে, অকুপেন্সি ক্যাটাগরি যদি আমরা বের করতে চাই, এখানে এই যে শুরুতেই পাবো আমরা এই যে বিল্ডিং অকুপেন্সি। এই বিল্ডিং অকুপেন্সি যদি বের করতে চাই, তাহলে এই যে অকুপেন্সির জন্য আমাদের অকুপেন্সি 1, অকুপেন্সি 2, অকুপেন্সি 3, অকুপেন্সি 4, হ্যাঁ, এই ইয়েগুলো আছে। তো এখন আমাদেরকে বলা হয়েছে এখানে যে জুন যদি অকুপেন্সি 1 হয়, এটা কখন হবে? যদি এখানে আমাদের এগ্রিকালচারাল ফ্যাসিলিটি থাকে, তারপরে হচ্ছে মাইনর স্টোরেজ ফ্যাসিলিটি থাকে, এগুলা। আর জুন যদি এটা আমাদের অকুপেন্সি 2 কখন হবে? অকুপেন্সি 2 হবে তখনই যদি আমাদের বিল্ডিংটা অকুপেন্সি 1, অকুপেন্সি 3, অকুপেন্সি 4 এইগুলার আন্ডারে যখন থাকবে না, তখন আমাদের এটা হবে অকুপেন্সি 2। তো তাহলে আমাদের যে প্রথম যে অকুপেন্সি, এই অকুপেন্সিতে তো আমাদের বিল্ডিং পড়তেছে না, কারণ আমাদের বিল্ডিংটা হলো একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো এখানে আমাদের এটা পড়তেছে না। তাহলে আমরা এখন দেখি অকুপেন্সি 3 তে কি আছে। বলছে এখানে যে বিল্ডিং এর আদার স্ট্রাকচার হয় আর মোর দেন 300 পিপল, মানে 300 মানুষ যেখানে আমাদের একটা এরিয়াতে বসবাস করে এই ইয়ের মধ্যে, তখন এটা অকুপেন্সি ক্যাটাগরি 2 এর আন্ডারে পড়বে। অথবা যদি এখানে ডে কেয়ার ফ্যাসিলিটি থাকে, আমাদের যদি 150 মানুষ এখানে বা 150-এর বেশি মানুষ এখানে থাকে, তখন এটা হলো অকুপেন্সি ক্যাটাগরির আন্ডারে পড়বে। অথবা স্কুলের ক্ষেত্রে, সেকেন্ডারি স্কুল যেখানে আমাদের 250-এর বেশি ইয়ে থাকবে, তখন এটা অকুপেন্সি 3 এর আন্ডারে পড়বে। আর অকুপেন্সি 4 তাহলে কি পড়বে? অকুপেন্সি 4 এর মধ্যে পড়বে হচ্ছে যদি আমাদের এই যে এটা পাওয়ার প্লান্ট যেগুলো আছে, পাওয়ার জেনারেশন সিস্টেম এরকম, বা ওয়াটার ট্রিটমেন্ট ফ্যাসিলিটি আছে, সিওয়েজ ট্রিটমেন্ট ফ্যাসিলিটি, টেলিকমিউনিকেশন সেন্টার, এই জিনিসগুলো যখন থাকবে, তখন আমাদের হবে অকুপেন্সি 4 এর আন্ডারে। তো তার মানে আমাদের এটা অকুপেন্সি 2 এর আন্ডারে, 4 এর আন্ডারে পড়তেছে না, 3 এর আন্ডারে পড়তেছে না, 1 এর আন্ডারে পড়তেছে না আমাদের যে বিল্ডিংটা। তাহলে এটা পড়তেছে কিসের আন্ডারে? আমাদের এটা পড়তেছে হলো অকুপেন্সি 2 এর আন্ডারে। তো অকুপেন্সি 2 এর আন্ডারে যদি হয়, তাহলে আমাদের ইম্পর্টেন্স ফ্যাক্টর কত সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। এখানে আমাদের যে টেবিল আছে, টেবিল থাকলে টেবিল থেকে আমরা ইম্পর্টেন্স ফ্যাক্টর ইজিলি দেখতে পারবো এখানে যে এখান থেকে আমরা ইম্পর্টেন্স ফ্যাক্টর বের করতে পারবো। যে আমাদের এই যে অকুপেন্সি 1 and 2 যখন হবে, তখন ইম্পর্টেন্স ফ্যাক্টর হবে কত? 1। ঠিক আছে, তার মানে আমরা এখানে দুইটা ভ্যালু অলরেডি পেয়ে গেছি। এই যে আমাদের যে বিল্ডিং এর ডিজাইন ক্যাটাগরি আছে, এটা কি স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমে ডিজাইন হবে, নাকি এটা আমাদের অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেমে ডিজাইন হবে, না কিসে ডিজাইন হবে, এটার জন্য আমাদের এই আমরা পেয়ে গেছি কি এখন পর্যন্ত আমরা এখানে পাইছি হয়েছে এই আমাদের অকুপেন্সি ক্যাটাগরি পাইছি 1 আর 2, 1, 2, 3 এর আন্ডারে। তার মানে আমাদের যে ইয়েটা আছে, এই আমাদের যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা ডেফিনেটলি এইখান থেকে কোনো কিছুর মধ্যেই হবে। আর এগুলো আমাদের হবে না, এগুলো বাদ, কারণ যেহেতু আমাদের অকুপেন্সি হলো 2 আর এটা হলো অকুপেন্সি 4 এর জন্য। তো এখন আমাদেরকে বের করতে হবে কি জোন, যেহেতু আমরা জেনে গেছি যে জোন 2 আমাদের, তার মানে এই যে এইখানে এই সিরিয়ালের মধ্যে কিছু একটা হবে। ঠিক আছে, এখানে যে গুলা আছে এগুলার উপরেই হবে। এখন কোনটা হবে স্পেসিফিক্যালি, সি হবে না ডি হবে, এটা কিন্তু আমরা এখনো জানি না। সি না ডি এটা জানার জন্য কিন্তু আমাদের লাগবে হয়েছে সাইট ক্লাস বের করা। তো এখন এই সাইট ক্লাসটাও বুঝতে হবে আমাদের ভালোভাবে, যে সাইট ক্লাস আমরা কিভাবে বের করতে পারি। এটাও বিএনপিসি 2020-তে এখানে বলা আছে ক্লিয়ার ভাবে যে আমরা কিভাবে সাইট ক্লাসটা বের করতে পারি। এই যে এখানে সাইট ক্লাসের জন্য আমাদের ইয়ে আছে। তো এই সাইট ক্লাসটা নর্মালি আমরা এসপিটি ভ্যালুর মাধ্যমে বের করবো, কারণ আমাদের বাংলাদেশে সব থেকে বেশি আমরা অ্যাভেলেবেল ভ্যালু পাই এসপিটি ভ্যালুটাই পাই। শেয়ার ওয়েব এটা তো আমরা আমাদের থাকে না। তো এসপিটি ভ্যালুর উপর কিভাবে আমরা বের করব, সেটার জন্য আমাদেরকে একটা এক্সেল শিট ব্যবহার করা লাগবে। এক্সেল শিট ব্যবহার করলে তখন আমরা বুঝতে পারবো যে এটা আমাদের কিসের আন্ডারে পড়বে, এসসি নাকি এসবি নাকি এসসি নাকি এসডি, এটা কিসের আন্ডারে পড়বে, নাকি S1 S2 এগুলোর আন্ডারে পড়বে। সো এটার জন্য আমরা এখন আমাদের এক্সেল শিটে আসি। এক্সেল শিটে আসার পরে এখানে আমাদের এখানে একটা জিনিস আছে যে এখানে বলা আছে যে এভারেজ সয়েল প্রপার্টিজ ইন টপ 30 মিটার। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে ন্যূনতম কিন্তু আমাদের সয়েল টেস্ট করতে হবে 100 ফিট। তো
100 ফিট সয়েল টেস্ট করলে তখন আমরা এই 100 ফিট যদি ন্যূনতম ইয়ে করা হয়, তখন আমরা এই এভারেজ এসপিটি দিয়ে আমরা তখন এই সাইট ক্লাসটা নির্ণয় করতে পারবো। তো এখন আমাদের সেটার জন্য আমাদের ডেপথ, আমাদের যে বোরিং ডেপথ আছে, বোরিং ডেপথ যদি আমাদের এখানে সাপোজ 100 ফিট হয়, আমরা 100 ফিট এখানে ইনপুট করলাম। তারপরে এখানে আমাদের হচ্ছে 5 ফিটের ডেপথের মধ্যে আমাদের এসপিটি কত, 10 ফিটের ডেপথে এসপিটি কত, 15 ফিটে এসপিটি কত, 20 ফিটে এসপিটি কত, এই ভ্যালুগুলো আমাদেরকে ইনপুট দিতে হবে। তো এখন এগুলো আমরা কোথায় পাবো? এগুলো পাবো হয়েছে আমাদের সয়েল টেস্ট রিপোর্টের মধ্যে। আমরা যদি সয়েল টেস্ট রিপোর্টে আসি, আসলে যে এখানে আছে 5 ফিটে কত, 10 ফিটে কত, 15তে কত, 20-এ কত, 25-এ কত, 30-এ কত, 35-এ কত, 40 হতে, এইভাবে আমাদের কিন্তু এই ভ্যালু গুলাকে ইনপুট দিতে হবে। তো এখন এই ভ্যালু গুলা কোথায় ইনপুট দিব? এই যে এইখানে ইনপুট দিব আমরা, হ্যাঁ। এখানে যে ভ্যালু গুলো আছে এগুলাতে আমরা ইনপুট দেবো। এগুলাতে ইনপুট দেওয়ার পরে আমাদের এখানে আমরা একটা ভ্যালু পাবো, এই যে এটা। হ্যাঁ, এই ভ্যালুটাই আমাদের মেইনলি দরকার। তো এই ভ্যালুটার উপরে ভিত্তি করে আমরা আসলে বের করতে পারবো যে আমাদের সাইট ক্লাসটা আসলে কোনটার আন্ডারে করতেছে। তো আমরা ধরে নিলাম যে আমাদের এখানে যে ভ্যালুটা আছে, আমাদের এখান থেকে আমরা কিছু ইনপুট দিই, 2 4 6, 2 4 5 6 7। হ্যাঁ, এগুলো আমরা একটু ইনপুট দিই, 2 4 5 6 7। 7, তারপরে হলো আবার 5 8 8 9। তাহলে হলো এখানে 5 8 8 9। এরকম ভাবে আমরা যখন ভ্যালুগুলো ইনপুট দিব, এখানে আমাদের একটা আমরা ভ্যালু পাবো। তো এই ভ্যালুটার উপরে ভিত্তি করে আসলে আমাদেরকে বের করতে হবে যে আমাদের এই ক্লাসটা কেমন। তো এখন এটা বের করার জন্য এই যে এখানে আমাদের লেখা আছে এস এ হবে কখন। এস এ হবে হয়েছে যখন আমাদের এই এসপিটি ভ্যালুটা, এভারেজ এসপিটি ভ্যালুটা মোর দেন 50 হবে। মানে এই ভ্যালুটা যখন আমাদের মোর দেন 50 হবে, তখন আমরা বলতে পারবো যে আমাদের যে সাইট ক্লাসটা আছে এটা হলো এস এ। আর যদি আমাদের এটা লেস দেন 50 হয়, কিন্তু এই লেস দেন 50 হয়, তখন আমাদের এই ভ্যালুটা কি হবে? এই এসবি হবে। মোর দেন 50 বাট লেস দেন 50 যদি হয় তাহলে এটা হবে। আর যদি লেস দেন 50 বা 50 হয়, তখন আমাদের এই এসবিটা হবে। আর এসসি কখন হবে? এসসি হবে যদি যদি আমাদের ভ্যালুটা 15 থেকে, মানে 15 থেকে 50 পর্যন্ত হয়। 15 থেকে 50 যদি হয়, তখন আমাদের এই ভ্যালুটা, আমাদের সাইড ক্লাসটা হবে এসসি। আর এসডি কখন হবে? যদি আমাদের এই সয়েলের যে এসপিটি, এভারেজ এসপিটি আমরা এখানে যেটা বের করছি, এই ভ্যালুটা যদি আমাদের 50 থেকে নিচে হয়, তখন আমাদের 15 থেকে নিচে হয়, তখন আমাদের এসডি হবে। আর এসি কখন হবে? এসি হবে হচ্ছে এখানে এসপিটি উইল বি মোর দেন 50 ইন বিটুইন 2 to 20 মিটার। ঠিক আছে, মানে এখানে বলা হয়েছে যে ইট মিনস এসপিটি উইল ইনক্রিজ সাডেনলি। যদি হঠাৎ করে আমাদের এসপিটি কোনো একটা পোর্শনে এখানে বেড়ে যায়, তখন আমরা এই এসির আন্ডারে নিতে পারবো। আর এসি কি? এস এ হয়েছে এখানে যদি আমাদের কনসিস্টিং লেয়ার অফ 10 মিটার থিকনেস অফ সফট ক্লে, যদি আমাদের যেখানে আমরা সয়েল টেস্ট করেছি ওখানে যদি আমাদের 10 ফিটের বেশি কোথাও যদি আমাদের এই ক্লে থাকে, 10 ফিট বা 10 ফিটের বেশি যদি ক্লে থাকে বা সিল্ট থাকে, বা প্লাস্টিসিটি ইন্ডেক্স যদি আমাদের এখানে ইয়ে হয় 40 বা তার বেশি হয়, তখন আমরা বলতে পারবো যে এটা S1 হবে। এখন প্লাস্টিসিটি ইন্ডেক্সটা আমরা সয়েল টেস্ট রিপোর্টে যখন আমরা লিকুইড লিমিট থেকে প্লাস্টিক লিমিটটাকে মাইনাস করবো, তখন আমরা এটা সয়েল টেস্টের মধ্যে পাবো। আর S1 হবে কি? লিকুইফাইবল সয়েল আর সেন্সিটিভ ক্লে, মানে হয়েছে এটা খুবই নরম ধরনের মাটি, এরকম যদি হয় সেন্সিটিভ ক্লে, তখন আমরা এটাকে S1 বলতে পারবো। তো আমাদের এখানে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আমাদের কত? এই ভ্যালুটা হলো আমাদের 15-এর নিচে, তার মানে আমাদের ভ্যালুটা হলো এসডি। ঠিক আছে, মানে আমাদের সাইড ক্লাসটা হবে তাহলে কি? এসডি। তো এসডি যদি আমাদের সাইড ক্লাসটা হয়, তখন আমরা এবারে বিএনপিসিডি তে আসি। আসার পরে এখন আমাদের উম, আমরা যদি আমাদের এই টেবিলটাতে আসি যে কোথা থেকে আমরা এইগুলা নির্ণয় করব, সেই টেবিলটাতে একটু আগে যেখানে আমরা মার্ক করেছিলাম, এটাতে যদি আমরা আসি, এই যে আমাদের হলো কি এসডি। তো এসডি যদি হয় আর যদি জোন 2 হয় আর অকুপেন্সি ক্যাটাগরি যদি 1 হয়, তাহলে আমাদের সাইট ক্লাস কি হবে? সাইট ক্লাস ইয়ে হবে, আমাদের ডিজাইন ক্যাটাগরি হবে ডি। ঠিক আছে, তো ডি মানে কি এটা তো বুঝতে হবে। ডি মানেই হলো স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। আর যদি সি হয়, সি মানে হলো ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। আর যদি বি হয়,
বি হলে তখন এটাকে বলা হয় হয়েছে আপনার এই অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। মানে আমাদের যদি এইখানে ডিজাইন ক্যাটাগরিটা ডি এর আন্ডারে পড়ে তখন আমরা এটাকে বলতে পারবো যে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, মানে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমে ডিজাইন করতে হবে। আর যদি আমাদের এটা সি এর মধ্যে পড়তো তাহলে আমরা এটাকে ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের মাধ্যমে আমরা আমাদের বিল্ডিংটা ডিজাইন করতে হতো। আর যদি আমাদের এখানে বি এর মধ্যে ডিজাইন ক্যাটাগরি বি এর মধ্যে হতো তখন আমরা এটাকে বলতে পারতাম যে আমরা অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেমে ডিজাইন করব। আচ্ছা, যেহেতু আমাদের এটা ডি তে পড়ছে তার মানে আমাদেরকে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমে ডিজাইন করতে হবে আমাদের বিল্ডিংটা। তো এখন আমরা যদি ওই আর এর ভ্যালু যেগুলো আছে, আর এর ভ্যালু, ওমেগা ভ্যালু, এগুলো যদি বের করতে যাই, এখন আমরা দেখতে পারবো যে আমাদের এখানে বলছে কি, বলছে বিয়ারিং শেয়ার ওয়াল সিস্টেম নো ফ্রেম, যদি ফ্রেম না থাকে তখন এটা হবে না, তার মানে আমাদের এ বাদ। এতে আমাদের এখানে দেখে লাভ নেই। আর দ্বিতীয়তে বলছে কি বিল্ডিং উইথ ফ্রেম সিস্টেম উইথ ব্রেসিং এন্ড শেয়ার ওয়াল, ঠিক আছে, এটা যদি হয়, এটা হলে এখানে আমাদের দেখতে হবে যে আমাদের স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের যে আরসিসি বিল্ডিং আছে এটা কি আছে কিনা। এটা এখানে নাই, এখানে সবগুলোই হলো স্টিলের, এই যে স্টিল স্টিল, ঠিক আছে, স্টিলের জন্য আছে। আর যদি আমরা এখন এটাতে আসি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম নো শেয়ার ওয়াল, তার মানে আমাদেরটা তো শেয়ার ওয়াল আছে, আমাদের যে বিল্ডিংটা এটাতে শেয়ার ওয়াল আছে, তার মানে এখানে নো শেয়ার ওয়ালের এই সি থেকেও আমরা এই ভ্যালুগুলো নিতে পারবো। তারপরে আমরা এখন ডি তে যাই, ডি তে কি আছে, ডুয়েল ফ্রেম সিস্টেম স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। এই যে আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি যে ডুয়েল ফ্রেম সিস্টেম স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। তো সেখান থেকে আমাদের এটা কি আছে, স্টিল ইসেন্ট্রিক্যালি ব্রেসড ফ্রেম, তাহলে স্টিলেরটা হবে না। স্পেশাল স্টিল, এটাও স্টিলের হবে না। রিনফোর্স, স্পেশাল রিনফোর্সড কনক্রিট শেয়ার ওয়াল, স্পেশাল রিনফোর্সড কনক্রিট শেয়ার ওয়াল, এটাতে এটা থেকে নেওয়া যাবে। আবার হয়েছে এখানে দেখেন পরেরটাতে কি আছে, ডুয়েল ফ্রেম সিস্টেম ইন্টারমিডিয়েটের জন্য, তার মানে এটা হবে না, কারণ আমাদেরটা তো স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এটা তো ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম না। তার মানে আমাদেরটা ডি এর সাথে মিলতেছে। ডি এর সাথে কিভাবে মিলে, ডুয়েল ফ্রেম সিস্টেম স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, যেহেতু আমাদের ডিজাইন ক্যাটাগরি ডি তে হয়েছিল তার জন্য আমাদেরকে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেমে ডিজাইন করতে হবে। আবার বলছে ফ্রেমের সাথে কি শেয়ার ওয়ালও থাকবে, তো আমাদের বিল্ডিং এ শেয়ার ওয়ালও আছে। তো আমাদের যেহেতু কনক্রিট বিল্ডিং সেহেতু আমাদের কি স্পেশাল রিইনফোর্সড কনক্রিট শেয়ার ওয়াল, এই যে এইখান থেকে আমাদেরকে এই ভ্যালুগুলো নিতে হবে। তো এখন এইখানে যদি নেই আমাদের তাহলে কি ওমেগা ভ্যালু পড়তেছে কত, আর ভ্যালু হলো কত 7, ওমেগা ভ্যালু কত 2.5, আর হলো সিডি ভ্যালু, এই যে সিডি ভ্যালু, সিডি ভ্যালু কত 5.5। তার মানে এই তিনটা ভ্যালু আমাদের এখন আমরা এই টাইপস ইনপুট দিতে হবে। তো এখন দেখেন এখানে আমাদের কত, এখানে হবে 7, তারপরে এখানে হবে আমাদের 2.5, 2.5, আর সিডি তো 5.5ই, এই যে 5.5। তো তার মানে আমাদের সিডি ভ্যালু আছে। ইম্পর্টেন্স ফ্যাক্টর একটু আগে আমরা বের করেছিলাম যে আমাদের যেহেতু অকুপেন্সি ক্যাটাগরি 2, অকুপেন্সি 2 এর জন্য ইম্পর্টেন্স ফ্যাক্টর হলো 1। এটা আবার আমরা এখানে দেখি একটু, এই যে অকুপেন্সি 2 এর জন্য আমাদের ইম্পর্টেন্স ফ্যাক্টর কত, এটা আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে অকুপেন্সি 1 আর 2 যদি হয় তাহলে ইম্পর্টেন্স ফ্যাক্টর হলো কত 1, তার মানে আমাদের এখানে ইম্পর্টেন্স ফ্যাক্টর 1ই হবে। এখন কথা হলো এখান থেকে আমরা যে এস 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 ওয়ান এই ভ্যালু গুলো এটা ইউজার ডিফাইন্ড সিলেক্ট রাখবেন। রাখার পরে এস এস ভ্যালু বসানো লাগবে, এস ওয়ান ভ্যালু বসানো লাগবে, টাইম পিরিয়ড বসানো লাগবে। টাইম পিরিয়ড 2 সেকেন্ডস, এটা নিয়ে কোনো ইয়ে নেই। এখন এস এস, এস ওয়ান, এই ভ্যালু গুলা আমাদের বের করতে হবে। তো এগুলো আমরা কোথায় বের করতে পারি, এগুলো আমরা এই যে বিএনবিসি থেকে বের করতে পারি। এস 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 ওয়ান এর জন্য আমাদের টেবিল আছে, টেবিল থেকে আমরা এই ভ্যালুগুলো বের করব। এই যে এখানে এস এস ভ্যালু, এস ওয়ান ভ্যালু বের করতে পারবো আমরা এখান থেকে। এখানে যে এস এস আর এস ওয়ান একটা টেবিল থেকেই পাচ্ছি। আর হলো আরেকটা পাবো কোথায়, এফ এ ভ্যালু পাবো এই টেবিল থেকে, এফ বি ভ্যালু পাবো এই টেবিল থেকে। এখন এটা কিভাবে পাবো, যদি আমাদের জোন 2 হয়, যেহেতু আমাদের ঢাকা শহর, ঢাকা শহরের কারণে আমাদের এটা জোন 2। তো জোন 2 হলে তাহলে এস এস ভ্যালু হবে কত কত 0.5, আর এস ওয়ান ভ্যালু হবে কত 0.2। তার মানে আমাদের এখানে এস এস ভ্যালু হবে 0.5, আর এটা হবে 0.2, 0.2। আচ্ছা, টাইম, এটা তো বললাম। আর সাইড ক্লাস যেটা, এটা আমরা এ বি সি তার মতো কোনোটাই দিতে পারবো না, এটা আমরা দিতে হবে এফ। এফ দিলে তখন আমরা এই ভ্যালু গুলো ইনপুট দিতে পারবো। যদি আমরা অন্যগুলো দেই তখন দেখেন এগুলোতে আমরা ইনপুট দেওয়ার কোনো অপশন নেই। এফ মানে হলো ইউজার ডিফাইন্ড। তো আমরা এই কারণে সাইড ক্লাসটা ইউজার ডিফাইন্ড রেখে এফ এ ভ্যালু আর এফ বি ভ্যালু এই ভ্যালুটা আমাদেরকে পুট করতে হবে। তো সাইড ক্লাসের জন্য এফ এ ভ্যালু কত, এফ এফ এ ভ্যালু হলো আমাদের এখানে, এই যদি আমরা এখানে তাকাই, এখানে তাকালে আমাদের এই এফ এ ভ্যালু, জোন কত আমাদের 2, এই যে জোন 2। তারপরে সাইড ক্লাস হলো কি এস ডি,
তাহলে আমাদের এফ এ ভ্যালু কত? এই যে 1.35, এটা হলো আমাদের, এই যে দেখেন এদিকে 1.35 হলো আমাদের এই এফ এ ভ্যালু। তো আমরা এখানে বসাই 1.35, 1.35 বসালাম। তারপরে এফ বি ভ্যালু কত হবে? এফ বি ভ্যালু হবে, এই যে এই টেবিল থেকে আমরা এফ বি ভ্যালু পাবো। এফ বি ভ্যালু হবে তাহলে আমাদের, যেহেতু সাইড ক্লাস হলো এস ডি আর জোন হলো 2, তার মানে হলো 2.7। এই যে 2.7, এই যে এইভাবে যখন আমরা আসবো তখন আমরা 2.7, তার মানে আমাদের এই ভ্যালুটা হবে 2.7, 2.7। আচ্ছা, এখন আমাদের কিন্তু এই একটা ডিরেকশনের জন্য বসানো শেষ, মানে এক্স এর জন্য আর্থকোয়াক এক্স কিন্তু আমাদের ডিফাইন করা শেষ। এখন এই সেম জিনিসগুলোই আমাদেরকে কি করতে হবে, এখন আর্থকোয়াক ওয়াই এর জন্য ডিফাইন করতে হবে। সেগুলো আমরা ডিফাইন করতেছি এখন ওয়াই ডিরেকশনের আর্থকোয়াকের জন্য। আচ্ছা, এগুলো আমরা এখন ওকে দিলাম, তাহলে আমাদের আর্থকোয়াক এক্স ডিরেকশন বসানো শেষ। এবার আর্থকোয়াক আমরা ওয়াই ডিরেকশনে মডিফাইতে আসি। মডিফাইতে এসে এবার আমরা এক্স এর যে ইয়েগুলো আছে এগুলো উঠিয়ে দিব, ওয়াই এর গুলো থাকবে। তারপরে অ্যাপ্রক্সিমেট থেকে আমাদের এখান থেকে যে 0.9-এ বসাবো, আর বেস থেকে স্টেয়ার এটা তো হবে। আর এখানে এই ভ্যালুটা কত? 7। এই ভ্যালুটা হলো আমাদের 2.5, যেটা হলো আমাদের এই যে সিস্টেম ওভার স্ট্রেন্থ, যেটা এটা 2.5। আর ডিফ্লেকশন এমপ্লিফিকেশন এটা 5.5, অকুপেন্সি ক্যাটাগরি 1। তারপরে হলো আমাদের এসএস এর ভ্যালু কত? এসএস এর ভ্যালু হলো 0.5, 0.5। আর এস ওয়ান এর ভ্যালু কত? 0.2, 0.2। তারপরে এটা হলো আমাদের 2 সেকেন্ডস। আর এখানে দিতে হবে এফ। এফ দেওয়ার পরে আমাদের এফ এ ভ্যালু কত ছিল? 1.35, 1.35। আর এফ বি ভ্যালু ছিল 2.7, 2.7। এই ভ্যালুগুলো যখন আমরা বসিয়ে দিলাম তখন আমাদের কিন্তু আর্থ ক্লকের সবগুলা ডিরেকশনের আমাদের এই লোড গুলা ডিফাইন করা কমপ্লিট। এখন আমাদের তাহলে আর বাকি আছে কি? বাকি আছে হলো উইন্ড লোড। হ্যাঁ, উইন্ড লোডটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আজকে আমরা আপ পর্যন্তই রাখি।